ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প রাজকন্যা হীরাবতী। এক দেশে রাজপুত্র আর মন্ত্রীপুত্র দুইজন পরম বন্ধু ছিল। তারা দুজনে একসঙ্গে খেলা করত, পড়াশোনা শিখত, সমস্ত ধরনের অস্ত্রবিদ্যা, বিভিন্ন ধরনের শিক্ষা, তারা সবকিছু একসাথেই করত। সব বিষয়ে তারা দুজনে পারদর্শী হয়ে উঠেছিল। বয়স বাড়ার সাথে সাথে তারা পরম রূপবান পুরুষে পরিণত হয়। একদিন তারা ঠিক করল তারা যাবে উত্তরে, একসাথে ভ্রমণে বেরোবে। দুজনে দুইটি পক্ষীরাজ ঘোড়া নিয়ে সেই রাজার দেশ থেকে উড়ে চলে গেলেন উত্তরের দেশ ঘোরার জন্য। আকাশপথে মন্ত্রীপুত্র আর রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় করে উড়তে উড়তে পৌঁছে গেলেন উত্তরের দেশে। সেখানে তারা আকাশের ওপর থেকে দেখলেন নিচে কত সুন্দর সেই রাজ্য, ঘর বাড়ি কত বড় বড়, মনোহর অট্টালিকা, কিন্তু জনপ্রাণী নাই। হ্যাঁ, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুই আছে, শুধুমাত্র মানুষ নাই। তারা দুজনে খুবই আশ্চর্য হলেন। এত বড় শহর, ঘর বাড়ি আছে, অট্টালিকা আছে, কিন্তু মানুষ নাই কেন? একটু অন্যদিকে তারা তাকিয়ে দেখলেন সেখানে সুন্দর সুন্দর সরোবরও আছে। লাল নীল শ্বেতপদ্ম ফুটেছে সেই সরোবরের মধ্যে। ভ্রমররা গুনগুন করে মধুপান করছে আর গান করছে। সরোবরের তীরেই বৃক্ষের ডালে বসে আছে নানা ধরনের সুন্দর সুন্দর পাখিরা। অপরদিকে চোখ যেতেই তারা লক্ষ্য করলেন হাট বাজারও আছে, জিনিসপত্রও আছে, কিন্তু বিক্রেতা নাই। পথ আছে, পথিক নাই। সরোবর আছে, কিন্তু স্নান করার লোক নাই। মাঠ আছে, ঘাট আছে, কিন্তু মানুষজন নাই। কি ব্যাপার? তাদের জানবার জন্য মনে খুব কৌতূহল জাগল। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে বলল, চল ভাই, আমরা নেমে দেখি কি ব্যাপার। এখানে তো সব আছে, কিন্তু লোক নাই কেন? রাজপুত্র বলল মন্ত্রীপুত্রকে যে তার মনে খুবই কৌতূহল জেগেছে এই দেশ ঘুরে দেখার। মন্ত্রীপুত্র বলল তারও জানিবার খুব আগ্রহ হয়েছে। তাহলে দুজনে একসাথেই নেমে পড়ল পক্ষীরাজ ঘোড়া নিয়ে ওই দেশের মাটিতে। পক্ষীরাজ ঘোড়া নিয়ে তারা নামল সরোবরের তীরে। সেখানে একটা গাছে তারা দুইটি পক্ষীরাজ ঘোড়াকে বেঁধে রাখল। সামনের সবুজ মাঠের থেকে কিছু ঘাস কেটে এনে দিল মন্ত্রীপুত্র আর রাজপুত্র তাদের ঘোড়াগুলিকে খেতে দেওয়ার জন্য। এদিকে তাদেরও খুব খিদে লেগেছিল। তারা খিদেতে ছটফট করছিল। তাদের আর খিদে সহ্য হচ্ছিল না। সেই কত দূরের পথ অতিক্রম করে কত কষ্টে উড়ে উড়ে তারা এসেছে উত্তরের দেশে। রাজপুত্র প্রথমে মন্ত্রীপুত্রের দিকে তাকিয়ে বললেন, ক্ষুধায় অস্থির হয়ে যাচ্ছি ভাই। আহারের একটা ব্যবস্থা না হলে মনে হয় আর জীবন রক্ষা হবে না। যা হোক করে কিছু একটু খাবারের ব্যবস্থা করতে হবে। মন্ত্রীপুত্র ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ, আমারও পেটের মধ্যে খুব কষ্ট হচ্ছে। পেট যন্ত্রণায় যেন এরপর ফেটে পড়বে। চল ওই গাছের সামনে গিয়ে দেখি, যদি হাটবাজারে কিছু খেতে পাই। ওইদিকেই তো হাটবাজারগুলো ছিল, তাই না? রাজপুত্র তখন বললেন, হ্যাঁ, ওইদিকেই তো ছিল, চল আমরা একসাথে যাই। মন্ত্রীপুত্র আর রাজপুত্র দুজনেই হাঁটতে হাঁটতে সেই বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারে কত দোকান রয়েছে, কত সুন্দর সুন্দর জিনিস সেখানে, কিন্তু খাদ্যদ্রব্য নাই। খাদ্যদ্রব্য প্রস্তুত করাও নাই। কোনো কিছু না খাদ্যদ্রব্য কাঁচা কিনতে পাওয়া যাচ্ছে, না প্রস্তুত করা রান্না করা খাবার পাওয়া যাচ্ছে। কি অবাক কাণ্ড! এই দেশের মানুষ কি না খেয়ে থাকে? এদিকে রাজকুমার তিনি খাবেন বলে এসেছিলেন, কিন্তু বাজারে প্রবেশ করার পর তিনি শুধু মুখে করে এটাই বলতে শুরু করলেন, হীরাবতী রাজকন্যাকে বিবাহ করিব। মন্ত্রীপুত্র তখন রাজপুত্রের দিকে তাকিয়ে বললেন, কি বলছো বন্ধু? হীরাবতী রাজকন্যা সে আবার কি? তুমি তো খাবার জন্য এসেছিলে, খিদে পেয়েছিল তোমার, এখন আবার হীরাবতী রাজকন্যা সে কোথা থেকে এলো? রাজপুত্রর কথা মন্ত্রীপুত্র তখন কিছুই বুঝতে পারছিলেন না। রাজপুত্র বারবার শুধু এক কথাই বলছিলেন, হীরাবতী রাজকন্যাকে বিবাহ করব। মন্ত্রীপুত্র অনেকক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন। চারিদিকে শুধু নজর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন আর খাবারের সন্ধান করছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি দোকানে চাল ডাল সব রাখা আছে, কিন্তু দোকানদার নাই। মন্ত্রীপুত্র ঠিক করল সেই দোকান থেকেই কিছু সে জিনিস নিয়ে নেবে। মন্ত্রীপুত্র খুবই বুদ্ধিমান ছিল। সে মনে মনে ভাবছিল, এই দেশের মধ্যে
কোনো রহস্য আছে, কিছু তো একটা মায়াজাল আছে। না হলে রাজপুত্র এই বাজারে প্রবেশ করার সাথে সাথে হীরাবতী রাজকন্যার কথা কেন বারবার বলছে? কি ঘটেছে রাজপুত্রের সাথে? সে কি কোনো মায়ায় আচ্ছন্ন হয়েছে? যাই হোক, খাবার কিন্তু আমাদেরকে সংগ্রহ করতেই হবে। মন্ত্রীপুত্র তাড়াতাড়ি সেই দোকানে গিয়ে কিছু চাল ডাল নিয়ে নিলেন। কেউ কিন্তু বাধা দিতে আসেনি। লোকই তো নেই, কে বাধা দেবে? খাবার সংগ্রহ করার সাথে সাথে মন্ত্রীপুত্র আর সেখানে বৃথা সময় নষ্ট করলেন না। তার মনে হলো অধিকক্ষণ এখানে থাকা ঠিক হবে না। এইতেই এইরূপ অবস্থা হয়েছে রাজকুমারের। বেশিক্ষণ থাকলে না জানি কি মায়া হবে। রাজপুত্রের হাত ধরে তিনি টানতে টানতে বার করলেন বাজার থেকে। রাজপুত্র বাজার থেকে বেরিয়ে আবার বাজারের ভেতরে ছুটে চলে যেতে চাইছেন। তিনি কিছুতেই বাজার ছেড়ে আসতে রাজি নন। তখন মন্ত্রীপুত্র বুঝে গেলেন কিছু একটা প্রবল জিনিস আছে, যেই আকর্ষণ রাজকুমারকে টানছে। কোনো এক বিশাল মায়া আছে, সেই মায়া এত সহজে কাটানো সম্ভব নয়। তিনি রাজপুত্রকে বললেন, চলো, ওই ঘোড়া আছে, ঘোড়ায় করে চেপে যেতে হবে হীরাবতী রাজকন্যার কাছে। তার সাথেই তো তোমার বিয়ে দেওয়া হবে। হীরাবতী রাজকন্যা তোমার জন্য অপেক্ষা করছে। চলো, তুমি চলো, ওই গাছের কাছে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমরা যাব। রাজপুত্র সেই কথা শুনে মন্ত্রীপুত্রের সাথে যেতে রাজি হল। বাজার থেকে বেরিয়ে দুজনে সেই সরোবরের তীরে এলো, যেখানে তাদের পক্ষীরাজ ঘোড়াগুলি বাঁধা ছিল। রাজপুত্র তখনও থামেননি। তিনি উন্মাদের মতো করছেন, শুধু বলছেন, হীরাবতী রাজকন্যার কাছে যাব, তাকে বিবাহ করব। মন্ত্রীপুত্র বলল, হীরাবতী রাজকন্যার কাছে যেতে গেলে আগে খাবার খেতে হবে। চলো, আমরা আশেপাশের গাছের ডাল ভেঙে নিয়ে আসি, তারপর আগুন জ্বালিয়ে এখানে খাবার রান্না করি। সেই খাবার খাওয়ার পরই আমরা হীরাবতীর কাছে যেতে পারব। রাজকুমারকে সঙ্গে করে কয়েকটা শুকনো গাছের ডাল ভেঙে নিয়ে এসে রান্না বসালেন মন্ত্রীপুত্র। তারপর ভালো করে দুজনে পেট ভরে খেলেন। তখনও উন্মাদ রাজকুমার, শুধু একই কথা, হীরাবতীর সাথে বিবাহ করিব। মন্ত্রীপুত্র তখন ভাবছিলেন, এতদিন আমি রাজপুত্রের সাথে থেকেছি, কোনোদিন হীরাবতী বলে কারুর নাম তো শুনিনি। হীরাবতীর কোনো কথাই রাজকুমার কোনোদিন উল্লেখ করেননি। তবে আজ বারবার এখানে আসার পর থেকেই হীরাবতীর কথা কেন বলে চলেছে? এ কোন মায়া? এর রহস্য কি? এমন সময় মন্ত্রীপুত্র হঠাৎ সরোবরের কাছে কলকুল করে শব্দ শুনতে পেলেন। তিনি ভাবলেন, কিসের শব্দ? ছুটে গিয়ে তিনি দেখলেন একটি লোক সে সরোবরের থেকে একটি পাত্র করে জল নিচ্ছে। লোকটিকে দেখে মন্ত্রীপুত্র খুব খুশি হলেন। এই প্রথম এই দেশে কোনো মানুষকে তিনি দেখলেন। তার কাছে গিয়ে তিনি বললেন, এই দেশে কি কোনো মায়া আছে? আপনি কি বলতে পারবেন? মন্ত্রীপুত্র দিকে তাকিয়ে লোকটি বলল, তোমরা কারা? এই দেশে কেন এসেছ? মন্ত্রীপুত্র নিজের পরিচয় দিলেন। বললেন তার বন্ধু হচ্ছে রাজপুত্র, আর সে মন্ত্রীপুত্র। দেশের নাম এবং ঠিকানা সব বলার পর তিনি বললেন যে তারা দেশভ্রমণে বেরিয়েছিল, কিন্তু রাজকুমারের এই অবস্থা হয়েছে। লোকটি তখন বলল, আপনি কি মানিকপুরে গেছিলেন? মন্ত্রীপুত্র বলল, মানিকপুর? সেটা আবার কোথায়? লোকটি বলল, মানিকপুর মানে ওই বাজারের দিকে। বাজারের দিকে, হাটের দিকে জায়গাটাকেই মানিকপুর বলা হয়। ওখানে আপনি গেছিলেন? মন্ত্রীপুত্র বলল, হ্যাঁ, খাবারের সন্ধানেই আমরা ওইদিকে গেছিলাম। বাজার তো, যদি কিছু খাবার পাওয়া যায় সেই জন্যই আমরা সেই দিকে গেছিলাম। খাবার কিছু পেয়েছি, কিন্তু আমার বন্ধুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে শুধু এক কথা বলে যাচ্ছে, হীরাবতী রাজকন্যার সাথে বিবাহ করিব। লোকটি তখন বলল, হ্যাঁ, বুঝেছি কি হয়েছে। আসলে এটা হওয়ারই ছিল। এ এক বিশাল মায়া। হীরাবতী রাজকন্যার কথা এখানে যারাই আসে তারাই বলে। মন্ত্রীপুত্র বলল, তাহলে কি হবে? আমার বন্ধু কি আর কোনোদিন ভালো হবে না? লোকটি বলল, ভালো হওয়া না হওয়া সবই ভগবানের হাতে। আসলে কি বলুন তো, এই রাজ্য বড়ই সুখের ছিল, প্রজাদের কোনো দুঃখ ছিল না। কিন্তু 2-3 বছর আগে একটি রাক্ষস এসেছিল। সে আমাদের রাজকন্যা হীরাবতীকে বিবাহ করতে চেয়েছিল। বিবাহ করতে চায়নি রাজকন্যা, তাই তাকে ভয় দেখিয়ে রাক্ষস বলেছিল সে হীরাবতীকে খেয়ে ফেলবে, এই রাজ্যকে ধ্বংস করে দেবে। রাজা প্রথমে তো প্রজাদেরকে রক্ষা করার জন্য অনেক কষ্ট করে যুদ্ধর জন্য নেমেছিলেন, কিন্তু রাক্ষসের সাথে যুদ্ধ করে তিনি কোনো মতেই পেরে ওঠেননি। তারপর শেষে
রাক্ষস বলল, যদি এই রাজ্যকে বাঁচাতে হয় তাহলে হীরাবতীকে দিতেই হবে। এরপর কি, হীরাবতীকে তুলে নিয়ে সেই রাক্ষস চলে গেছে। মন্ত্রীপুত্র বলল, কোথায় গেছে? সেই রাক্ষস রাজকন্যাকে নিয়ে। লোকটি বলল, এর দক্ষিণে একটি দিঘি আছে, সেই দিঘির ওপরেই এক বিশাল বড় রাজপুরী আছে। সেই রাজপুরীর মধ্যে রাজকন্যাকে বন্দি করে রেখেছে সেই ভয়ানক রাক্ষস। আর শুধুমাত্র রাজকন্যা নয়, সেই সময় এই দেশে যারা ছিল সব প্রজাকে মায়া আচ্ছন্ন করে বন্দি করে রেখেছে ওই রাক্ষস। আমরা তখন এখানে থাকতাম না, অন্য গ্রামে থাকতাম। পরে যখন এই গ্রামে এসেছি, লোকের মুখে আমরা এই ঘটনাটি শুনেছি। তাই জন্য আমাদেরকে রাক্ষস কিছু করতে পারেনি। আগের যারা ছিল তাদের সকলকে বন্দি করে রেখেছে রাক্ষস তার রাজপুরীতে, সকলেই মায়া আচ্ছন্ন। মন্ত্রীপুত্র তখন বলল, তাহলে কি হীরাবতীকে উদ্ধার করার কোনো উপায় নাই? লোকটি বলল, হ্যাঁ, ওই রাক্ষসকে মারতে পারলে তবে হীরাবতীকে উদ্ধার করা সম্ভব। মন্ত্রীপুত্র এরপর লোকটিকে বলল, কি উপায়ে রাক্ষসকে মারা যায়, আপনি কিছু জানেন? লোকটি তখন বলল, জানি না ঠিক, কিন্তু শুনেছি রাক্ষসের মাথায় একটি বিশাল বড় মণি আছে। সেই মণিটিকে যদি মাথার থেকে উপড়ে ফেলা যায় তবেই নাকি রাক্ষসের মৃত্যু হবে। কিন্তু রাক্ষসকে স্পর্শ করার সাহস কার আছে? রাজা তো অনেক যুদ্ধ করার চেষ্টা করেছিলেন, কত প্রজা নিয়ে নেমেছিলেন, তাদের তো শুধু প্রাণই গেল। রাক্ষসকে কি কেউ বিন্দুমাত্র স্পর্শ করতে পারল? রাক্ষসকে স্পর্শ করা অসম্ভব ব্যাপার। তোমরা এই দেশে কেন এসেছ? তোমরা কাল সকালেই এই দেশ ছেড়ে চলে যাও। কখন এই দেশে কি হবে বলা যায় না। আর তোমার বন্ধুর কথা বলি, তোমার বন্ধুকে যদি ভগবান চান উনিই একমাত্র ঠিক করতে পারেন। তাছাড়া এই দেশে যখন এসে পড়েছ, দুর্ভাগ্য তোমাদের সাথে সাথেই তোমাদের বাড়ি ফিরবে। রাজকুমারকে ঠিক করা সম্ভব নয়। যতক্ষণ না রাক্ষস মরবে তার মায়াজাল কোনোদিন কাটবে না। আর মায়া না কাটলে তোমার রাজকুমারকে সুস্থ করাও যাবে না। তাকে এইভাবেই সারা জীবন থাকতে হবে। বাকি জীবন হয়তো হীরাবতীর নাম বলে বলেই সে কাটাবে। এরপর লোকটি জল নিয়ে সেখান থেকে চলে গেল। মন্ত্রীপুত্র ভাবল, যে কোনো প্রকারে ওই রাক্ষসকে বধ করতে হবে, না হলে তার মায়া কাটবে না। তার মায়া যদি না কাটে তার বন্ধু আর সুস্থও হবে না। সে সারা জীবন ওই রাজকুমারী হীরাবতীর কথাই বলে যাবে, মায়ার মধ্যেই রয়ে যাবে। তার বন্ধুকে আগের মতো সে আর ফিরে পাবে না। মন্ত্রীপুত্র অনেকক্ষণ গাছের তলায় রাজপুত্রের হাত ধরে বসে রইল। রাজপুত্র উন্মাদের মতো একই কথা বলে চলেছে, হীরাবতীর সাথেই বিয়ে করবে সে। মন্ত্রীপুত্র অনেক চিন্তা ভাবনা করল। সে ভীষণ বুদ্ধিমান ছিল। সে ভাবল, প্রজা নিয়ে যুদ্ধ করে রাক্ষসের সাথে কোনো লাভ নেই। রাক্ষসকে কেউ স্পর্শও করতে পারবে না। রাক্ষসকে মারতে গেলে বুদ্ধি দিয়ে মারতে হবে, বল দিয়ে নয়। তাকে এই কাজ করতেই হবে। তার বন্ধুকে সুস্থ করার জন্য তাকে হীরাবতীকে উদ্ধার করে আনতে হবে, আর ওই রাক্ষসকে মারতে হবে। এরপর মন্ত্রীপুত্র রাজকুমারকে বলল, তোমাকে আমি হীরাবতীর কাছে নিয়ে যাব, হীরাবতীর সাথে তোমার বিবাহ দেব। কিন্তু তুমি আমায় কথা দাও, তুমি আমার সব কথা শুনবে, তুমি আমার কোনো কথার অবাধ্য হবে না। রাজকুমার তখন মন্ত্রীপুত্রকে কথা দিল। এরপর দুজনে পক্ষীরাজ ঘোড়ায় চাপল। মন্ত্রীপুত্র দিশা দেখিয়ে দেখিয়ে রাজকুমারকে সেই দিঘির কাছে নিয়ে গেল। দিঘির কিছুটা আগে একটি গাছতলায় তারা দুজনে দাঁড়িয়েছিল। দূর থেকে দেখল ভালো করে রাক্ষসের রাজপুরী। মন্ত্রীপুত্র রাজকুমারকে বলল, তোমার হীরাবতীকে এক ভয়ানক রাক্ষস তুলে নিয়ে গেছে। তোমাকে তাকে মেরেই হীরাবতীকে উদ্ধার করতে হবে, তবেই তুমি হীরাবতীর সাথে বিবাহ করতে পারবে। রাজকুমার বলল, সে যে কোনো প্রকারে হীরাবতীকে চায়, তাতে সে যে কোনো বড় যুদ্ধ করতেও রাজি। যার সাথে লড়তে হবে সে তার সাথেই লড়বে। মন্ত্রীপুত্র বলল, ঠিক আছে, চলো। ঘোড়াগুলোকে সেখানে রেখে তারা পা টিপে টিপে এগোতে শুরু করল রাক্ষসের রাজপুরীর দিকে। নিস্তব্ধ ছিল রাজপুরী, কেউ কোথাও নেই। রাক্ষস কোথায় আছে সেটাও কেউ জানে না। মন্ত্রীপুত্র লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে রাজপুত্রকে সঙ্গে নিয়ে সেই রাজপুরীর ভেতরে প্রবেশ করল। হঠাৎ করে এক বিশাল বড় অজগর সাপ ধেয়ে আসলো মন্ত্রীপুত্রের দিকে। তরবারি বার করে এক কোপে দুভাগে কেটে ফেললেন মন্ত্রীপুত্র। তারপর এগিয়ে যেতে থাকলেন। অনেকটা এগিয়ে যাওয়ার পর তিনি দেখলেন চারিদিকটা কেমন অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। মন্ত্রীপুত্র
হাতে তরবারি নিয়ে রাজপুত্রের হাত ধরে একটি বড় প্রাচীরের নিচে বসে রইলেন চুপ করে। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন একটি অপূর্ব সুন্দরী মেয়ে, হীরাবতী। হয়তো এই হবে, কারণ তার শরীরের থেকে হীরের মতো দিব্য আলো নির্গত হচ্ছে। হয়তো এই হীরের আলোর জন্যই তার নাম হীরাবতী। সে ঘোরাঘুরি করছে প্রাসাদের বারান্দায়। মন্ত্রীপুত্র বুঝে গেলেন, এ তো মানুষ, এ তো রাক্ষস বা রাক্ষসী নয়। তাহলে এই হীরাবতী। এর দিব্য চেহারা দেখেও বোঝা যাচ্ছে এই হীরাবতী ছাড়া আর কেউ নয়। মন্ত্রীপুত্র রাজপুত্রকে সঙ্গে নিয়ে হাতে তরবারি নিয়ে এগোতে থাকলেন হীরাবতীর দিকে। কিছুক্ষণের মধ্যে হীরাবতীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে তিনি হীরাবতীকে বললেন, আমি মন্ত্রীপুত্র, আর ইনি রাজপুত্র। রাজপুত্র আপনাকে বিবাহ করতে চান, তাই উনি আপনাকে উদ্ধার করতে এসেছেন। আপনি যদি বলতে পারেন রাক্ষস কোথায় আছে, তাহলে রাক্ষসকে বধ করে আমরা আপনাকে এই প্রাসাদের থেকে বার করে নিয়ে যেতে পারি। হীরাবতী চোখ জলে ভেসে উঠল। এতদিন পর তাকে মুক্ত করার জন্য কেউ এলো। হীরাবতী মন্ত্রীপুত্রকে সেই রাক্ষসের কক্ষ দেখিয়ে দিল। রাক্ষসের কক্ষের দিকে মন্ত্রীপুত্র, হীরাবতী আর রাজপুত্র এগোতে শুরু করল। তখন রাক্ষস ঘুমোচ্ছিল। মন্ত্রীপুত্র গিয়ে রাক্ষসের দুটো হাত চেপে ধরল, হীরাবতী দুটো পা, আর রাজপুত্র মাথার মণি খুলে নিল। ওই দুষ্টু রাক্ষস কিছু বোঝার আগেই ঘুমের ঘোরের মধ্যে মারা গেল। তার সব মায়া মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। সেখানে রাজপুরীর জায়গায় সবুজ মাঠ এখন দাঁড়িয়ে আছে হীরাবতী, মন্ত্রীপুত্র আর রাজপুত্র সেই সবুজ মাঠের মাঝে। হো হো করে ছুটে আসলো হাজারো লোক। হীরাবতী তাদের দেখে চিনতে পারলেন, এরা তো তার দেশেরই প্রজা। সবাই বন্দী হয়েছিল, সবাই আজ মুক্ত হয়েছে। ভিড়ের মাঝখান থেকে হীরাবতীর বোন ও তার পিতাও এলো। বাবা মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে ধরল। হীরাবতী তার বাবাকে প্রণাম করল, বোনকে জড়িয়ে ধরল। দুই মেয়েকে বুকে টেনে নিয়ে রাজা প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এমন সময় হীরাবতীর মা, যে বন্দী ছিল, সেও ভিড়ের মাঝখান থেকে ছুটতে ছুটতে এলো। হীরাবতীর পিতাকে এবং হীরাবতীর বোনকে, হীরাবতীকে সেও জড়িয়ে ধরল। চারজন একে অপরকে জড়িয়ে ধরে আছে। কি অপূর্ব দৃশ্য! সেই দৃশ্য দেখে মন্ত্রীপুত্র এবং রাজপুত্র খুবই খুশি হলেন। রাজ্যের প্রজারা মুক্তির আনন্দে নেচে উঠেছে। সবার মনে আজ খুশির বাঁধ ভেঙেছে। হীরাবতী এর পর সব কথা সেই দেশের রাজা তার পিতাকে খুলে বলল। রাজা মন্ত্রীপুত্র এবং রাজপুত্রকেও জড়িয়ে ধরে বুকে টেনে নিল। ধন্যবাদ জানালো তাদের দুজনকে। এরপর হীরাবতী তার পিতাকে বলল, রাজপুত্রই তার বর হবে। সকলকে নিয়ে রাজা দেশে ফিরলেন। রাজা খুব খুশি ছিলেন। হীরাবতী এমন একজন সাহসী জীবনসাথী পেয়েছে যাতে রাজা নিজেকে অনেক গর্বিত মনে করছিলেন। রাজপুত্রের সাথে হীরাবতীর সেখানে বিবাহ দান করলেন রাজা। মন্ত্রীপুত্র খুবই পছন্দ করে ফেলেছিলেন হীরাবতীর বোনকে, তাই তার সাথেও সেখানে বিয়ে দিয়ে দিলেন রাজা মন্ত্রীপুত্রের। তারা দুজন দুই রাজকন্যাকে নিয়ে নিজের দেশে ফিরে এলো। মাঝে মধ্যেই তারা পক্ষীরাজ ঘোড়ায় করে রাজকন্যাদের চাপিয়ে তাদের পিতার দেশে যেত। আবার কখনো কখনো তারা অনেক দিন কাটিয়ে আবার নিজের দেশে ফিরে আসত। এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সেই দেশ এখন জনমানব শূন্যহীন নয়। হীরাবতীর দেশ এখন আনন্দে খুশিতে ভরা। সেখানে মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, গাছপালা সবাই একসঙ্গে আনন্দ করে হৈ হৈ করে দিন কাটায়। কারোর আর কোনো দুঃখ রইল না।